নাম হচ্ছে কি, আমরা ওহমের সূত্র ব্যবহার করে আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। কি বললাম? ওহমের সূত্র ব্যবহার করে অজানা রোধের মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব? দেখ, ওহমের সূত্র কী ছিল? ওহমের সূত্র ছিল বা ভি ইকুয়াল টু আইআর, এটা ছিল ওহমের সূত্র। এখান থেকে যদি আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে যাই, আর ইকুয়াল টু কত হবে? ভি আপন আই হবে। তার মানে আমরা ভোল্টেজের ভেরিয়েশান করব, সেখানটা কারেন্টের ভেরিয়েশান পাবো। সেখানে যে কোনো একটা মান থেকে ভোল্টেজ আপন কারেন্ট যদি আমরা করি, সেখানে কিসের মান পাবো? রোধের মান পাবো। তো সেই রেজিস্ট্যান্সের মানটাই আমরা আজকে এই অ্যাপারেটাস দিয়ে সার্কিট তৈরি করে মানটা কীভাবে বেরোয় রোধের মানটা, সেটা হচ্ছে গ্রাফ থেকে নির্ণয় করতে হবে। কী থেকে? গ্রাফ থেকে। তো দেখে গ্রাফ আঁকতে হবে, ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ আঁকতে হবে, এবং ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ এঁকে তার যে নতির মানটা, সেই নতির মানটা আমরা কী পাবো? রেজিস্ট্যান্সের মান পাবো। যখন পরীক্ষাতে এই প্র্যাকটিক্যালটা তোদেরকে করতে হবে, এই যে অজানা রোধের মানটা আছে, অজানা রোধের মানটা চেপে দেওয়া থাকবে, যেটা হতে পারে 10 ওহম, মোটামুটি কম থাকবে, 0 থেকে 25 ওহম রোধের রেঞ্জের মধ্যেই থাকবে। বেশিরভাগ থাকে 2 ওহম থাকে, 5 ওহম থাকে, 10 ওহম থাকে। তো এই অজানা রেজিস্ট্যান্সের মানটা তোকে এরকম বন্ধ করে দেওয়া হবে। তোকে পুরোপুরি সার্কিট না দেখে করতে হবে। সার্কিট না দেখে করে যে ভ্যালুগুলো বেরোবে, সেই ভ্যালুগুলোর সাহায্যে গ্রাফ আঁকতে হবে, এবং গ্রাফ এঁকে যে নতিটা বেরোচ্ছে, সেই নতির মানটা হচ্ছে রেজিস্ট্যান্স। বোঝা গেছে? সেটা তুই দেখতে হবে নি, পরীক্ষককে জমা দিয়ে দিতে হবে। তো যদি কাছাকাছি মান বেরোয় তাহলে মোটামুটি ঠিক আছে। তোর 5 ওহম দিয়েছে, সেখানে যদি তোর বেরোয় 4.5 ওহম বা 4 ওহম, বা ওইদিকে 5.5 ওহম বা 6 ওহম, তাহলে মোটামুটি তোর প্র্যাকটিক্যালটা ঠিক আছে। তো এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের যে যন্ত্রপাতি লাগবে, এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। এটা ভোল্টেজ সোর্স। কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ আছে? 0 থেকে 12 ভোল্টেজের সোর্স। তো প্র্যাকটিক্যালটা যখন করবি মোটামুটি 4 বা 6 ভোল্টেজে রেখে করবি। ডিসি পাওয়ার সাপ্লাই। তো প্রথমে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি। এখান থেকে দেখ, দুটো কানেকশান আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে লালটা আছে, লালটাকে বলে পজিটিভ, আর কালোটাকে কি? নেগেটিভ। ফার্স্ট যে পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্তটা তোদের যাবে এই যে রিওস্ট্যাট, এটাকে কি বলে? রিওস্ট্যাট। রিওস্ট্যাটের কাজ কি? আমাদের যে সার্কিটে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটার মানটাকে হ্রাস বা বৃদ্ধি করা। এই রিওস্ট্যাটের এক প্রান্তে আমরা এই ব্যাটারি পজিটিভটা দেবো। রিওস্ট্যাটের এক প্রান্তে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে এক প্রান্ত। আর এর বাকি দুটো প্রান্ত আছে, এখানের মধ্যে যে কোনো একটাতে তোরা কানেকশান নিতে পারিস। তাহলে একটাতে আমরা পজিটিভ, কার পজিটিভ? ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ। অপর প্রান্ত অ্যামমিটারের সাথে যুক্ত হবে। কার সাথে? অ্যামমিটারের সাথে। তো এখানে আমরা মিলি অ্যামমিটার নিয়েছি, কাছে এসে দেখা। এটা মিলি অ্যামমিটারের যে রেঞ্জটা আছে, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। ফার্স্ট তোদের এই মিলি অ্যামমিটারটা যে কত লিস্ট কাউন্ট, মানে এক ঘরের মান কত, সেটা বের করে নিতে হবে। ভালো করে যদি গুনে দেখিস, দেখ এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘরের মান 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে 10 ঘরের মান আমরা কত পাচ্ছি? 100 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এক ঘরের মান কত? এক ঘরের মান হচ্ছে 100/10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত হবে? 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল। আচ্ছা, রিওস্ট্যাটের সাথে অ্যামমিটারটা কিসে যোগ হয়? অ্যামমিটার সবসময় কিসে যুক্ত থাকে? সিরিজে। তাই সিরিজে আমরা কানেকশান করেছি। এই যে অপর প্রান্ত থেকে মিলি অ্যামমিটারের একটা হচ্ছে পজিটিভে যাবে, লালটা হচ্ছে পজিটিভ, কালোটা হচ্ছে নেগেটিভ। তাহলে এক প্রান্ত গেল পজিটিভে, অপর প্রান্ত যেটা নেগেটিভ আছে, সেই নেগেটিভটা যাবে অজানা রেজিস্ট্যান্সের একটা জায়গাতে। কি বললাম? নেগেটিভটা যাবে অজানা রেজিস্ট্যান্সের একটা জায়গাতে। সার্কিট খুব ইজি সার্কিট। আবার আমি একবার এইদিকে রিপিট করে দিচ্ছি। ডিসি যে পাওয়ার সাপ্লাইটা, এইদিকে দেখা, ডিসি পাওয়ার সাপ্লাই। এই যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভটা থেকে যাবে রিওস্ট্যাটের এক প্রান্তে, রিওস্ট্যাটের অপর প্রান্ত থেকে কোথায় যাবে? মিলি অ্যামমিটারের পজিটিভে। মিলি অ্যামমিটারের নেগেটিভ থেকে কোথায় যাবে? অজানা রোধ যেটা তোকে পরীক্ষক দেবে পরীক্ষার সময়, সেই অজানা রোধের এক প্রান্তে। তাহলে বাকি থাকলো অজানা রোধের অপর প্রান্ত। তো এটা কোথায় যাবে? এদিকে দেখ, অজানা রোধের অপর প্রান্ত যাবে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভে। ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভ। সার্কিট কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের ভোল্টেজ মাপার জন্য কি ব্যবহার করতে হবে? ভোল্টেজের সোর্সটা ভোল্টমিটার ব্যবহার করব। ভোল্টমিটারটা সবসময় রোধের সাথে কীভাবে যুক্ত থাকে? সমান্তরালে যুক্ত থাকে। সেই জন্য এখানে এই যে দুটো পয়েন্ট, ভোল্টমিটারের দুটো পয়েন্ট আমরা এখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এর প্রান্তে যুক্ত করে দিলাম। তাহলে এই যে ভোল্টেজ সোর্সটা রেজিস্ট্যান্সের সাথে কীভাবে যুক্ত থাকলো? সমান্তরালে। আর এখানে অ্যামমিটারটা কীভাবে যুক্ত থাকলো? সিরিজে বা শ্রেণীতে। অনেক সময় দেখবি তোরা ভুলবশত এই ভোল্টমিটারের পজিটিভ এই দিকে যে কোনো একটা জায়গায় কানেকশান যদি করে দিস, দেখবি এখানে রিডিং দেখাবে না।
তখন কি করবি, পজিটিভটা নেগেটিভে, নেগেটিভটা পজিটিভের জায়গায় কানেকশান ঘুরিয়ে দেখে নিবি, দেখবি তখন রিডিং দিয়ে দে। কেন অনেক সময় ডাইরেকশান তো চেঞ্জ হতে পারে, ডাইরেকশান চেঞ্জ হয়ে গেলে নেগেটিভ দিকে আমরা মান পাবো, কিন্তু যেহেতু এইগুলোর নেগেটিভের রিডিং আছে, জিরোর পরে কি আর কোনো রিডিংয়ের ঘর আছে? রিডিংয়ের ঘর নেই, তাহলে আমরা নেগেটিভ দিকের কোনো ভ্যালু পাবো না। সেই জন্য যদি বাই চান্স তোর রিডিং না আসে, তখন সার্কিট একটু উল্টে দেখে নিবি। তাহলে ফাইনাল সার্কিট কী হলো আর একবার দেখ। পজিটিভ থেকে রিওস্ট্যাটের এক প্রান্ত, রিওস্ট্যাটের অপর প্রান্ত থেকে কোথায় গেল, মিলিঅ্যামিটারের পজিটিভে, মিলিঅ্যামিটার নেগেটিভ থেকে অজানা রোধের এক প্রান্তে, অজানা রোধের অপর প্রান্ত গিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই নেগেটিভে। সার্কিট কমপ্লিট হয়ে গেল। এবং এই যে অজানা রোধটার সমান্তরালে কি যুক্ত হবে, একটা ভোল্টমিটার যুক্ত হবে। এই হচ্ছে সার্কিট। এবার কাজ কি, এবার কাজ যদি আমরা এখান থেকে লাইন দেই, দেখ এইদিকে এদিকে দেখ, ধর আমি 4 ভোল্টেজে রেখেছি, এখানে অন করলাম, তাহলে এইখানে মেন জায়গাটায় দেখ, এই হচ্ছে এই দিকটা হচ্ছে রিওস্ট্যাটের সবচেয়ে বেশি রোধ। বেশি যদি রোধ হয় তাহলে এখানে আমরা কি পাবো, মানটা কম পাবো, মানে সবচেয়ে লোয়েস্ট মানটা পাবো। তাহলে এখানে রিওস্ট্যাটের মানটা সবচেয়ে বাড়িয়ে দিলাম। ফার্স্ট আমরা দেখছি এখানে কারেন্টের একটা ভ্যালু আছে, ভোল্টেজের একটা ভ্যালু আছে। ফার্স্ট সার্কিট ঠিক আছে নাকি কীভাবে দেখবি, এই যে রিওস্ট্যাটের রোধটাকে আমরা একটু এদিকে সূর্য, রিওস্ট্যাটে যে রোধটাকে আমরা আস্তে আস্তে কমাচ্ছি, ভালো করে দেখ, যদি কমাই আমরা রোধটা, তাহলে এই দিকে দেখ কারেন্টের মানও বাড়ছে, ভোল্টেজের মানও বাড়ছে। রিওস্ট্যাটের মানটা আবার রোধের মানটা যদি বাড়াই, কারেন্টের মানও কমছে, ভোল্টেজের মানও কমছে। প্রথমে আমি অ্যামমিটারটা দেখাচ্ছি, দেখ আমি রিওস্ট্যাটের রোধের মানটা কী করছি, এখানে কম করছি, কম করলে কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়লো 400 পর্যন্ত চলে গেল। এদিকে ভোল্টেজ, এবার যদি আমি ভোল্টেজটা দেখাই, ভোল্টেজ এইদিকে চলে আসছে, আর কাঁটা নেই বলে রিডিং দেখাচ্ছে না। যদি এখানে রিওস্ট্যাটটা কমাই তাহলে ভোল্টেজের মানও হচ্ছে কমছে। তার মানে মোটামুটি আমাদের সার্কিট কী আছে, সার্কিট ঠিক আছে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে মোটামুটি 8টা বা 5টা মান নেবো, যত বেশি মান নিবি তত গ্রাফটা হচ্ছে ভালো হবে। সেই কার মান নেবো, আমরা রিওস্ট্যাটের মানটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করলে এখানে কারেন্টের একটা মান পাবো, ভোল্টেজের একটা মান পাবো। আচ্ছা, তার আগে ভোল্টেজের যে 1 ঘর মানে 1 ঘরের মান কত সেটা আমরা দেখিয়ে দিই। এখানে যদি গুণে দেখা হয় 5, 10 ঘরের মান 0.5 ভোল্ট। এখানে ভোল্টমিটারের ক্ষেত্রে, ভোল্টমিটার যদি আমরা ইউজ করি তাহলে কত, 10 ঘরের মান আমরা কত পাচ্ছি, 10 ঘরের মান পাচ্ছি 0.5 ভোল্ট। তাহলে 1 ঘরের মান কত, এটাকে আমরা যদি 5-এর 10 করে দিই, তাহলে 1 ঘরের মান আমরা কত পেয়ে যাব, 5/10 × 10 এত ভোল্ট, 5 দিয়ে কাটাকাটি করে 5 × 10, তাহলে আমরা 1/20 ভোল্ট। তাহলে এটা ভোল্টমিটারের যে একটা ঘরের মান কত, 1/20 ভোল্ট। আর এখানে অ্যামমিটারের মানটা কত, অ্যামমিটারের 1 ঘরের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সর্বদা 1 ঘরের মান বের করতে হবে যে কোনো প্র্যাকটিক্যালে। কেন, তুই তো গুনে গুনে আর রিডিং নিতে পারবি যে 90 মিলি অ্যাম্পিয়ার বা এত, তুই দেখবি কটা কাঁটা পর্যন্ত কাঁটাটা যাচ্ছে, সেই কাঁটাটার সাথে লিস্ট কাউন্ট দিয়ে গুণ করে দেবো, আমরা ভ্যালু পেয়ে যাব। বোঝা গেছে, হচ্ছে রিডিং। পুরো প্র্যাকটিক্যালটা, থিওরিটা ফার্স্ট হচ্ছে আমাদের হেডিং দিতে হবে এইদিকে সার্কিট, অর্থাৎ যে সার্কিটটা আমরা এঁকেছি সেই সার্কিটের একটা ছবি। সার্কিটের যে আমরা যখন প্র্যাকটিক্যালটা করবো তার একটা হেডিং দিতে হবে। বাঁ পাতাতে সার্কিটটা আঁকবি, ডান দিকে যে পাতাটা উপরে আছে সেখানে আমাদেরকে এক্সপেরিমেন্ট নাম্বার এবং হেডিং দিতে হবে। এক্সপেরিমেন্ট নাম্বারে যেটা আমরা দেবো 5 কি 6, যত এক্সপেরিমেন্ট আমরা করছি যত নম্বরে সেটা। এখানে যে জিনিসগুলো ইউজ করেছিস তুই মিলিঅ্যামিটার আর ভোল্টমিটার, তো ফার্স্ট এর আগে রেঞ্জটা লিখে দিতে হবে। তো এখানে মিলিঅ্যামিটারের রেঞ্জ কত, 0 থেকে 500, ভোল্টমিটারের রেঞ্জ কত, 0 থেকে 3 ভোল্ট। তারপর আমাদের কি লিখতে হবে, 1 ঘরের মান, যেমন অ্যামমিটারের ক্ষুদ্রতম 1 ঘরের মান কত, 10 মিলিঅ্যাম্পিয়ার। কত হবে, 10 মিলিঅ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার নয়, কেন এটা কিসের, মিলিঅ্যাম্পিয়ারের। আর ভোল্টমিটারের 1 ঘরের মান কত, 1/20 ভোল্ট। এইখানে কিভাবে আসছে করে দেখিয়ে দিয়েছি, বোঝা গেছে। এরপর আমাদের যে টেবিলটা করতে হবে, টেবিলটা হচ্ছে এটা। পর্যবেক্ষণ সংখ্যা এখানে 6টা রিডিং নিতে হবে। ফার্স্ট যখন জিরোতে, আমরা জিরোটাকে 0 ধরেছি, প্রত্যেকে 0, মানে যখন কোনো কারেন্ট আমরা অন দিইনি, এখানে দিইনি, সেখানে রিডিং আমরা 0 ধরেছি। এখানে কিছুটা ত্রুটি আছে, মিলিঅ্যাম্পিয়ারে কিছুটা ত্রুটি আছে, সেই জন্য রিডিংটা একটু ওপরে ওঠা দেখাচ্ছে। ভালো মিলিঅ্যাম্পিয়ার হলে 0তেই থাকবে। আচ্ছা, এইখানে প্রথম যে রিডিংটা আমরা এখান থেকে নেওয়া চালু করেছি, ফার্স্ট আমরা এখানে ফার্স্ট ওদিকে দেখে নিতে হবে।
ভোল্টমিটারটার মান যা খুশি আসুক দেখার দরকার নেই, অ্যামমিটারের মানটা এমনভাবে নিবি যাতে তোদের গ্র্যাফটা আঁকতে সুবিধা হয়। 4 ঘর নিলাম, 6 ঘর নিলাম, 8 ঘর নিলাম, 10 ঘর নিলাম, যাতে আমাদের গ্র্যাফটা সুবিধা হয়। 6 ঘর নিলে কত অ্যাম্পিয়ার হবে? 60 মিলি অ্যাম্পিয়ার। কেন, এক ঘরের মান কত? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 6 ঘরের মান কত হবে? 60 মিলি অ্যাম্পিয়ার। 2 ঘরের মান 20 মিলি অ্যাম্পিয়ার, 3 ঘরের মান 30 মিলি অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমি আস্তে আস্তে বাড়িয়ে প্রথমে 40 মিলি অ্যাম্পিয়ারের মানটা নিচ্ছি। তো এখানে যখন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এখানে রিডিংটা, অ্যামমিটার রিডিংটা এখানে আস্তে আস্তে বাড়ছে। জুম করে একটু দেখা, দেখ, প্রথম আমি 4 ঘরের মান নিলাম। তো এখানে কাঁটাটা 4 ঘরে আছে। এবার আমরা দেখব ভোল্টমিটারের কাঁটাটা কত ঘরে আছে। তো ভোল্টমিটারের কাঁটাটা এখানে মোটামুটি 5 ঘর, 6, 7, 8 নম্বর ঘরে আছে। কত নম্বর ঘরে আছে? 8 নম্বর ঘরে। তাহলে মিলি অ্যাম্পিয়ারের কাঁটা কত নম্বর ঘরে? 4 নম্বর ঘরে। লিস্ট কাউন্ট দিয়ে গুণ করলে 4 × 10 কত হবে? 40 মিলি অ্যাম্পিয়ার। ভোল্টমিটারের কাঁটাটা কত ঘরে আছে? 8 ঘরে আছে। এক ঘরের মান হচ্ছে 1/20 ভোল্ট। তাহলে আমরা 8 × 1/20 করলে কত পেয়ে যাবো? 8/20 ভোল্ট। সেকেন্ড আমরা আস্তে আস্তে রিডিং নিয়ে 6, 8, যদি এবার আরেকটু এখানে রোধটার মানটা কমাই এবং 6 নম্বর ঘরে নিয়ে যাই, দেখ এখানে মিলি অ্যাম্পিয়ারটা কাঁটাটা কত নম্বর ঘরে আছে? 6 নম্বর ঘরে আছে। তো 6 নম্বর ঘরে যখন আছে, এবার আমরা দেখব ভোল্টমিটারের কাঁটাটা কত নম্বর ঘরে আছে। তো 0.5 মানে 10-এ, তারপরে এখানে গুনলে টোটাল 14 নম্বর ঘরে আছে। কত নম্বর ঘরে আছে? 14। তাহলে এটা পেলাম আমরা কত? 6-এতে। আর এটা কতই পেলাম? 14-তে। তাহলে কারেন্টের মান কত? 6 × 10 60 মিলি অ্যাম্পিয়ার, এবং ভোল্টেজের মান কত? 14 × 1/20 মানে 14/20 ভোল্ট। এইরকমভাবে আমরা বাকি 6টা মান নিয়েছি টোটাল 12 ঘর পর্যন্ত। মানে কারেন্টের মান যখন 40 মিলি অ্যাম্পিয়ার, 60 মিলি অ্যাম্পিয়ার, 80 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার এবং 120 মিলি অ্যাম্পিয়ার, তখন আমরা ভোল্টমিটারের যে মানগুলো পেয়েছি 0, 8/20 ভোল্ট, 14/20 ভোল্ট, 18/20 ভোল্ট, 22/20 ভোল্ট, 26/20 ভোল্ট। এখানে যখন ছক করবি দেখবি দুটো টেবিল আছে। একবার হচ্ছে প্রবাহ মাত্রা বৃদ্ধির সময়। আচ্ছা, এই যে রিওস্ট্যাটের মানটা আমি এইদিকে নিয়ে যাচ্ছি, মানে এইদিকে রোধের মানটা কমাচ্ছি না বাড়াচ্ছি? কমাচ্ছি, সেই জন্য তো ভ্যালুগুলো বাড়ছে। এটাকেই বলে প্রবাহ মাত্রা বৃদ্ধির সময়। আবার যখন এই দিক থেকে আমরা এইদিকে এই যে রিওস্ট্যাটের মানটা বাড়াচ্ছি, রোধের মান বাড়ালে কী হবে? কারেন্টের আর ভোল্টেজের মান কী হবে? কমে যাবে। সেই ঘরটাতে লিখবো আমরা প্রবাহ মাত্রা হ্রাসের সময়। তো সেম ভ্যালুও পেতে পারিস বা কিছু করে ডিফারেন্স পেতে পারিস। যদি ডিফারেন্স পাই আমরা কী হবে, বা সেম ভ্যালু পেলে কী হবে? সেটাই গড়ে বসে যাবে। আর আলাদা মান হলে কী হবে? দুটোকে গড় করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, যে ভ্যালুগুলো পেয়ে যাবো সেটাই। যে ভোল্টমিটারের গড় পাঠ কত? V1 + V2/2। তো একবার ওঠানোর সময় একবার নামানোর সময় দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি 0, 8/20 ভোল্ট, 14/20 ভোল্ট, 18/20 ভোল্ট, 22/20 ভোল্ট, 26/20 ভোল্ট। আর কারেন্টের মান কত? কারেন্টের মান তো এখানে আছে। তাহলে রেজিস্ট্যান্সের মান কত? রেজিস্ট্যান্সের মানটা আমরা এখান থেকে যে কোনো একটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এমনি ক্যালকুলেশন করে দেখছি আমাদের প্র্যাকটিক্যালটা ঠিক আছে কিনা। আবার আমরা কোথা থেকে ক্যালকুলেশন করব? আবার আমরা গ্র্যাফ দিয়ে ক্যালকুলেশন করব যে আমাদের কাজটা ঠিক আছে কিনা। এই যে নিজে যে কোনো একটা তুলে নিয়ে এটা আমাদের যাচাই করার জন্য আমরা ঠিকঠাক করছি কিনা। আর যখন গ্র্যাফ থেকে করব সেটা হচ্ছে তোকে খাতার সাথে আঁটতে হবে। দেখ, আমি এখানে যে কোনো একটা মান তুলে নিচ্ছি। প্রথম মানটা আমি তুলে নিচ্ছি। প্রথম মানের ক্ষেত্রে আমরা কারেন্টের মান কত পেয়েছি? 40 মিলি অ্যাম্পিয়ার। তো এটাকে যদি করি 40 আপন কত হয়ে যাবে? 1000 এত অ্যাম্পিয়ার। ভোল্টেজের মান কত পেয়েছি? ভোল্টেজের মান পেয়েছি 8/20 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্সের মান কত হবে? রেজিস্ট্যান্সের মান হচ্ছে ভি আপন কারেন্ট। তাহলে ভি এর মান হয়ে যাবে 8/20, আর কারেন্টের মান 40, আর 1000টা ওপরে উঠে গেলে ইন্টু 1000। তাহলে এখানে কাটাকাটি কর, হয়ে যাবে 8/20 ইন্টু হচ্ছে 40 ইন্টু ওপরে 1000। 1 2 1 2 4 2 8 4 2 8। তাহলে কত হচ্ছে? 10 ওহম। কত ওহম হচ্ছে? 10 ওহম। তো এবার আমরা দেখি আননোন রেজিস্ট্যান্সটা কত আছে। তো এবার যদি এখানে আমরা আননোন রেজিস্ট্যান্সটা দেখি, ভালো করে দেখা এখানে কত আছে, দেখ 10 ওহম। বোঝা গেছে? তার মানে মোট আমাদের প্র্যাকটিক্যালটা পুরো অ্যাকিউরেট প্র্যাকটিক্যাল হয়েছে। আচ্ছা, একটা মান 10 ওহম দিয়েছে, দ্বিতীয়টা 10 নাও দিতে পারে, 9.9ও দিতে পারে, 9.5ও দিতে পারে, তাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই। 8 থেকে শুরু করে 12-র মধ্যে যদি আসে তার মানে জানবি তোর মোটামুটি প্র্যাকটিক্যালটা ঠিক আছে। বোঝা গেছে? এবার এই জিনিসটাকে আমরা কিসে আঁকবো? গ্রাফে আঁকবো, এবং গ্রাফের নতিটা বের করে দেখবো এই 10 ওহমের সাথে অ্যাকুরেট হচ্ছে কিনা। এ হচ্ছে প্র্যাকটিক্যাল। বোঝা গেছে? তো যদি আমরা গ্রাফের সাহায্যে বসাই, তো আমরা এখানে
ওয়াই অক্ষ বরাবর কারেন্ট নিয়েছি মিলি অ্যাম্পিয়ারে এবং এক্স অক্ষ বরাবর ভোল্টেজ নিয়েছি, তাহলে নতির মানটা কত হবে? নতির মানটা হয়ে যাবে 1/r। যেহেতু 1/r ইকুয়াল টু এখানে স্লোপ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট আপন ভোল্টেজ। এবং যদি আমরা ওয়াই অক্ষ বরাবর ভি নিতাম এবং যদি এক্স অক্ষ বরাবর আমরা আই নিতাম, তাহলে আমাদের নতিটা ডাইরেক্ট আর এর সাথে সমান হতো। তো আমরা যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো আমরা যদি গ্রাফে প্লট করি, তো এক্স অক্ষ বরাবর কত স্মলেস্ট ডিভিশন নিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং ওয়াই অক্ষ বরাবর কত স্মলেস্ট ডিভিশন নিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে স্লোপের মানটা কত বেরোবে? 1/r। 1/r ইকুয়াল টু এসি আপন বিসি। আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিয়েছি এবং যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রত্যেকটা বিন্দুর আমি মোটামুটি মাঝ বরাবর থেকে লাইনটা টেনেছি যাতে গড় মানটা বোঝায়। তাহলে এখান থেকে ফাইনাল আমরা ক্যালকুলেশন করে নতির ভ্যালুটা স্লোপ ইকুয়াল টু হবে এসি আপন বিসি। তো এই স্লোপটা কার সাথে সমান হবে? 1/r এর সাথে সমান হবে। এবং যদি এদেরকে উল্টে দিলে আমরা কি পেয়ে যাবো? আর এর মান, রেজিস্ট্যান্সের মানটা পেয়ে যাবো। তো রেজিস্ট্যান্সের মানটা আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে কত মান বেরোচ্ছে? 11 ওহম বেরোচ্ছে। তো বিভিন্ন বিভিন্ন ভ্যালুর আলাদা আলাদা মান বেরোবে। তোমরা সেই মানগুলো ক্যালকুলেশন করে গড় মান যেটা ছকেতে আছে, সেই ছকে তোমরা গড় মানটা মোটামুটি 10-এর মতো পেয়ে যাবে। যদি 10-এর চেয়ে কিছু বেশিও বেরোয় তাহলেও তোমাদের প্র্যাকটিক্যাল ঠিক আছে, যদি 10-এর চেয়ে কিছু কমও বেরোয় তাহলেও প্র্যাকটিক্যালটা ঠিক আছে। তো আশা করি এই প্র্যাকটিক্যালটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।